কোনো একটি গ্রামে অঞ্জলি এবং মোহন নামের দুই ভাই বোন বসবাস করত। অঞ্জলি ভীষণ বুদ্ধিমান ছিল, কিন্তু তার ভাই মোহন খুবই সহজ সরল সাদামাটা একটা মানুষ ছিল। মোহন একদমই চালাকি জানত না এবং খুব সহজেই যে কারোর কথা বিশ্বাস করে নিত। অঞ্জলি লোকের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাতো। হঠাৎ করেই সে একদিন জানতে পারে তার ক্যান্সার হয়েছে, কিন্তু চিকিৎসার জন্য অঞ্জলির কাছে টাকা ছিল না। সেই দিন থেকেই অঞ্জলি চিন্তিত হয়ে পড়েছিল যে সে মৃত্যুর পর তার ভাই কিভাবে কাটাবে তার দিন। জানি না আমার মৃত্যুর পর মোহন কিভাবে দিন কাটাবে। হে আল্লাহ, আমার ভাইকে এত সাদাসিধা কিভাবে বানালে তুমি। একটা কাজ করি, কিছুদিনের জন্য ওকে বাড়িতে একা ছেড়ে দিই, এরপর দেখি ও কী করে। তখন সেখানে মোহন চলে আসে। অঞ্জলি মোহনকে বলে, মোহন, আমি কিছুদিনের জন্য মামার বাড়িতে যাচ্ছি, 3 দিন পর বাড়িতে ফিরে আসব। ততদিন পর্যন্ত তুই খুব ভালোভাবে বাড়ির খেয়াল রাখবি, বাড়ি থেকে বেশি সময় বাইরে থাকবি না। ঠিক আছে আপু, তুমি যাও, আর এখানকার চিন্তা একদম করো না, আমি ঠিকভাবে বাড়ির খেয়াল রাখবো। এরপর অঞ্জলি তার মামার বাড়িতে চলে যায়। অঞ্জলি চলে যাবার পর মোহনের বন্ধু ছোট তার কাছে আসে এবং তাকে বলে, আরে মোহন, বাইরে বাদরের নাচ দেখাতে এসেছে, চল গিয়ে দেখি। মোহন ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ অঞ্জলি তাকে বাড়ির দেখাশোনা করতে বলে গিয়েছিল আর একদম বাইরে যেতে না করেছিল। আপু তো আমাকে বাড়ি থেকে বাইরে যেতে না করেছিল, কিন্তু আমারও তো ইচ্ছা হচ্ছে বাদরের নাচ দেখতে। এক কাজ করি, কিছুক্ষণের জন্য চলে যাই, এই সময়টুকুর মধ্যে কি এত অনর্থ ঘটে যাবে। এটা বলে মোহন বাড়ির বাইরে চলে যায়। বাড়ির বাইরে যাওয়ার আগে সে বাড়ির দরজাটাও লাগিয়ে যায় না, যার কারণে মোহন বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই তার বাড়িতে চোর ঢুকে পড়ে। আর অঞ্জলির মায়ের কিছু পুরনো গয়না ছিল এবং কিছু টাকা জমা ছিল, সব কিছু নিয়ে চোর পালিয়ে যায়। কিছুক্ষণ পর মোহন বাড়িতে ফিরে আসে, কিন্তু সে একদমই বুঝতে পারে না যে তার বাড়িতে চোর ঢুকেছিল। 3 দিন পর অঞ্জলি মামার বাড়ি থেকে ফিরে আসে এবং সে বুঝতে পারে যে তার বাড়িতে চুরি হয়েছিল। বাড়ির এমন অবস্থা দেখে অঞ্জলি ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে মোহনকে বলে, মোহন, এইভাবে তুই বাড়ির দেখাশোনা করেছিস? কী অবস্থা করেছিস বাড়ির? জানি না তোর কবে বুদ্ধি হবে। ইয়াল্লা, একে দিয়ে আমি কি করব? আরে কি হয়েছে আপু, তুমি আমাকে কেন বকছো? চলে যা আমার চোখের সামনে থেকে, আর কিছুক্ষণের জন্য বাড়িতে ফিরবি না। মোহন চুপচাপ বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। মোহন চলে যাবার পর অঞ্জলি মনে মনে ভাবে, আমি বেশি দিন বাঁচব না। মৃত্যুর আগে একটা কাজ করি, ওকে একটা বুদ্ধিমান মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিই। একটা বুদ্ধিমান মেয়ে বাড়িতে আসলে এইভাবে আমার বাড়িটা চুরি হবে না, আর হতে পারে ও কিছুটা বুদ্ধিমান হয়ে যাবে। এমনটা ভেবে অঞ্জলি তার মামির কাছে ফোন করে তার ভাইকে বিয়ে দিবে বলে। অঞ্জলির মামি তার গ্রামেরই একটা মেয়ে মোহিনীকে তার জন্য পছন্দ করে। কয়েক সপ্তাহ পর মোহিনী এবং মোহনের বিয়ে হয়ে যায়। মোহিনী ভীষণ বুদ্ধিমান ছিল এবং সে আসার পর মোহনও কাজ করতে শুরু করে। 6 মাস পর অঞ্জলির মৃত্যু হয়ে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন মোহিনী রেগে গিয়ে মোহনের কাছে আসে এবং তাকে বলে, এখন অনেক হয়েছে তোমার এই নাটক। কি হয়েছে মোহিনী, তুমি এত রেগে আছো কেন? তোমাদের মামি আমাকে বলেছিল তোমরা অনেক বড় লোক, আমাকে হাসি খুশিতে রাখবে, কিন্তু এখানে এসে তো পুরোটা উল্টো দেখছি। আমার নিজের বাড়িতে আমাকে রানীর মতো করে রাখা হতো, আর এখানে এসে আমি প্রত্যেকটা জিনিসের জন্য ছটফট করি। মোহিনী, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করব। বলো কি চাই তোমার? সত্যি বলছো তুমি আমার ইচ্ছা পূরণ করবে? কিন্তু আমি জানি আমার ইচ্ছা পূরণ করার সামর্থ্য তোমার নেই, কিন্তু এবার যদি আমার ইচ্ছা পূরণ না করো তাহলে আমি তোমাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাব। আরে এমন করছো কেন, আগে বলো তো, বলার আগে ভেবে নিলে আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবো না। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই, এর কারণে আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আচ্ছা তাহলে শোনো, বিয়ের রাতে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার জন্য চাদর নিয়ে আসতে পারো, এর কারণে আমার সত্যিই চাঁদ চাই। আচ্ছা ঠিক আছে, আগামী পূর্ণিমাতে আমি তোমাকে অবশ্যই চাঁদ এনে দিব। এটা বলে মোহন মোহিনীকে ওয়াদা দেয়। পরের দিন সে তার জিনিসপত্র নিয়ে বাইরে চলে আসে এবং সে চাঁদ পর্যন্ত পৌঁছানোর জন্য সিঁড়ি বানাতে থাকে। মোহন প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিঁড়ি বানানোর কাজেই লাগিয়ে দিত এবং তাকে এই অবস্থায় দেখে গ্রামের সকল মানুষ হাসাহাসি করত। মনে হচ্ছে মোহন পাগল হয়ে গেছে। ওর বোন একটু বুদ্ধিমান ছিল, কিন্তু ও সারা জীবনেরই পাগল। যেদিন থেকে অঞ্জলি চলে গেছে সেদিন থেকে আরও বেশি পাগল হয়ে গেছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের কি, ছাড়ো এসব। এই পাগলকে কে বোঝাতে যাবে? ওকে বোঝানোর কানাকে হাইকোর্ট দেখানো একই কথা।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আর আমার তো মনে হয় ওর বউ ওর থেকে বেশি পাগল। ও যদি বুদ্ধিমানই হতো তাহলে একে এই কাজ করা থেকে আটকাতো। আরে আসতে বলো, যদি কোনোভাবে ওর বউ শুনে নেয় তাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। কিছুদিন কঠোর পরিশ্রম করার পর মোহন শেষমেশ চাঁদ পর্যন্ত সিঁড়ি বানিয়ে নেয়। আরে বাহ, 2 দিন পর পূর্ণিমা, আর আজকেই আমি চাঁদ পর্যন্ত সিঁড়ি বানিয়ে নিয়েছি। 2 দিন পরে সে আমি এই চাঁদ নিয়ে গিয়ে আমার বউকে উপহার দেব। এটা বলে মোহন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গ্রামের পঞ্চায়েতের স্ত্রী শান্তি সেই পাশ দিয়ে যাচ্ছিল। সে অনেক চালাক এবং অহংকারী একজন মহিলা ছিল। শান্তির নজর পড়ে মোহনের বানানো সেই সিঁড়ির দিকে। আরে বাহ, এত বড় সিঁড়ি! কিন্তু এখানে এটা কে বানিয়েছে? একবার উঠে দেখি। এরপর কিছু না ভেবেই শান্তি সেই সিঁড়ি দিয়ে চড়তে থাকে। অনেকক্ষণ পর শান্তি চাঁদের কাছে পৌঁছে যায়। নিজের সামনে চাঁদকে দেখে শান্তি অনেক খুশি হয়। তাহলে আসলে চাঁদ এমন দেখতে হয়? আমি তাহলে চাঁদের কাছে পৌঁছে গেছি। এখন আমি এই চাঁদকে আমার সঙ্গে করে নিয়ে যাব। এমনটা বলে শান্তি সেই চাঁদটি নিয়ে সিঁড়ি থেকে নেমে আসে এবং সে চাঁদটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। 2 দিন পর পূর্ণিমার রাত চলে আসে। মোহন সেই চাঁদটি নিতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত চাঁদটি সেইখানে ছিল না। এটা দেখে মোহন ভীষণ চমকে যায়। সে হতাশ হয়ে খালি হাতে বাড়িতে ফিরে আসে। তখন মোহিনী রেগে গিয়ে তাকে বলে, এখন তো আমি বুঝে গেছি তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমাকে যদি চাঁদ এনে না দাও তাহলে 2 দিন আমি কিচ্ছু খাবো না, আর এরপর তোমাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাব। মোহিনী, রাগ করো না। আমি তোমার জন্য চাঁদ নিতে গিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আমার আগে ওইখানে গিয়ে কেউ চাঁদটা চুরি করে নিয়েছে। এখন তুমিই বলো, এতে আমার কি ভুল? আমি এত সব কিছু জানি না। আমি যখন বলেছি আমার চাঁদ লাগবে তো লাগবে। অন্যদিকে চাঁদ দেখতে না পেয়ে গ্রামের লোক প্রচণ্ড রেগে যায়। গ্রামের সকল মানুষজন এক জায়গায় হয় এবং তারা নিজেদের মধ্যে কথা বলে। আরে, এই চাঁদ আবার কোথায় গেল? এখন তো আমার মনে হচ্ছে এটা পাগল মোহনেরই কাজ। আগে মনে হয়েছিল ও পাগলামি করছে, কিন্তু এখন তো ও চাঁদ পর্যন্ত পৌঁছে চাঁদটাকে চুরি করে নিয়ে গেল। যদি এমনটাই হয় তাহলে ওর বাড়িতে গিয়ে ওকে শিক্ষা দিয়ে আসি। এমনটা ভেবে গ্রামের সকল মানুষজন মোহনের বাড়ির সামনে যায়। পাগল মোহন, বাড়ির বাইরে আয়। তুই চাঁদ চুরি করে আমাদের সবাইকে চিন্তিত করে দিয়েছিস। এটা শুনে মোহন বাইরে আসে এবং বলে, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি চাঁদ চুরি করতে চাইনি, আর আমি যখন চাঁদ আনতে ওখানে গিয়েছিলাম সেখানে চাঁদটি ছিলই না। গ্রামের মানুষজন মোহনের কথা বিশ্বাস করে না এবং তাকে ভালো মন্দ নানান ধরনের কথা শোনায়। মোহন চিন্তিত হয়ে নিজের বাড়ির ভেতরে চলে যায় এবং ভাবতে শুরু করে, কে করতে পারে এসব? জানি না কে এমনটা করলো। চাঁদ চোরকে আমাকে ধরতেই হবে। এরপর সে চাঁদ চোরের সন্ধানে বের হয়। মোহন পঞ্চায়েতের বাড়ির সামনে পৌঁছতেই তার বাড়ি থেকে অনেক তেজ আলো বের হচ্ছিল। আরে, পঞ্চায়েতের বাড়ি থেকে এত আলো বের হচ্ছে কেন? একটু ভেতরে গিয়ে দেখি। এমনটা ভেবে মোহন পঞ্চায়েতের বাড়ির মধ্যে উঁকি দেয়। তখন সে দেখতে পায় পঞ্চায়েত এবং শান্তি সেই চাঁদটি নিয়ে বসে আছে। আচ্ছা, তাহলে চাঁদ এরা চুরি করেছে। সিঁড়ি বানাতে কষ্ট করলাম আমি, আর এখন চাঁদ নিয়ে মজা করছে এরা। এখন তো কিছু করতেই হবে। আজকে অর্ধেক রাতেই আমি এদের বাড়ি থেকে চাঁদ চুরি করে নিয়ে যাব। এভাবেই মধ্যরাতে মোহন তাদের বাড়িতে ঢুকে এবং চাঁদটিকে নিয়ে সেখান থেকে নিজের বাড়িতে চলে আসে। মোহন চাঁদ নিয়ে মোহিনীর কাছে যায়। মোহিনী চাঁদটি দেখে অনেক খুশি হয়। আরে বাহ, সত্যি তুমি আমার জন্য চাঁদ নিয়ে এসেছো। এখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো। অন্যদিকে শান্তি নিজের বাড়ির মধ্যে চাঁদ না পেয়ে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। সে অস্থির হয়ে চারিদিকে চাঁদ খুঁজছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ করেই সে মোহনের বাড়ির সামনে চলে আসে। আচ্ছা, তো মোহন আমার বাড়ি থেকে চাঁদ নিয়ে এসেছে। এক্ষুনি একে মজা দেখাচ্ছি। এমনটা বলে শান্তি চারিদিকে চিৎকার করে মানুষ জড়ো করে। মানুষজন মোহনের বাড়ির মধ্যে যায়। মোহনের বাড়ির মধ্যে যেতেই মোহন তার স্ত্রীর হাত ধরে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে মোহন তার বানানো সিঁড়ি দিয়ে উপরে ওঠে। আকাশে যাবার পর সে মোহিনীকে বলে, মোহিনী, আজ থেকে আমরা এই চাঁদেই থাকবো। আর হ্যাঁ, আমি এই সিঁড়িটিকে ভেঙে দিব, যেন কেউ আর এখানে না আসতে পারে। সেদিনের পর থেকে চাঁদ আবারও আকাশে চমকাতে থাকে এবং মোহন আর মোহিনী সেই চাঁদের মধ্যে বসবাস করতে থাকে। অনেক দিন আগের কথা। রমেশ তার স্ত্রী কমলা ও 5 বছরের মেয়ে ঋতু ও ছোট্ট ছেলে গিট্টুর সঙ্গে বাস করত। গিট্টুর বয়স ছিল মাত্র 1 মাস। তাদের জীবন বেশ হাসি খুশিতেই কাটছিল। তবে হঠাৎ করে একদিন রমেশ যে ফ্যাক্টরিতে কাজ করত সেই ফ্যাক্টরিতে আগুন লেগে গেল। ওই দুর্ঘটনায় রমেশ মারাত্মকভাবে আহত হয়।
লোকজন তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে দেয়। যখন এই সংবাদ কমলা জানতে পারল তখন সে দ্রুত দৌড়ে চলে গেল হাসপাতালে। হাসপাতালের ডাক্তার কমলাকে বলল, দেখুন, আপনার হাজব্যান্ডের অবস্থা খুবই সিরিয়াস। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। ডক্টরের কথা শুনে কমলা চিন্তায় পড়ে গেল। রমেশ এই যাত্রা বেঁচে গেলেও তার পা একেবারে ভেঙে গিয়েছিল। এই জন্য রমেশ আর কাজ করতে পারেনি। রমেশকে সেই ফ্যাক্টরিতে কাজ থেকে বাদ দিয়ে দিল। ঘরে যা কিছু জমা ছিল সব কিছু তার চিকিৎসায় শেষ হয়ে গেল। এখন আর সে তো ইনকামও করতে পারে না, কারণ দুর্ঘটনায় তার পায়ের রগ একেবারে মরে গিয়েছিল। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। তারপরেও সে অনেক কাজ খুঁজল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। এর উপরে আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। বৃষ্টির মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তার জন্য অনেক কষ্টকর হয়ে উঠল, কারণ তাদের বাড়ির আশেপাশের রাস্তাগুলো পানিতে ডুবে গিয়েছিল। আজকেও কোনো কাজ পেলাম না, আমি কি করব? আমার পায়ের অবস্থা খারাপ বলে আমি কি বাঁচতে পারবো না? আমি কি করে আমার পরিবারের ভরণ পোষণ করব? আমি কি করে চলবো? রমেশ একেবারেই ভেঙে পড়েছিল, কারণ 3 মাস থেকে তার বাড়ির মালিক বারবার তার কাছে বাড়ির ভাড়া নিতে আসছিল, আর ভাড়া দিতে না পারায় বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকিও দিয়েছিল। ওদিকে তাদের ঘরেও খাবার মতো কিছুই ছিল না। 2 দিন হচ্ছে বাচ্চারা পর্যন্ত না খেয়ে আছে। এরপর আবারও আনমনা হয়ে রমেশ কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলো। তখন আবারও ভীষণ জোরে বৃষ্টি আরম্ভ হলো। রমেশ উপায় না পেয়ে একটি চায়ের দোকানে গিয়ে বসলো। চায়ের দোকানদার পকোড়া বানাচ্ছিল, আর দোকানে বসে থাকা লোকজন চায়ের সাথে পকোড়া খাচ্ছিল ও বৃষ্টির মজা নিচ্ছিল। এসব দেখে রমেশের ক্ষুধা আরও বেশি বেড়ে গেল। এরপর রমেশ তার প্যান্টের মধ্যে হাত ঢোকালো। তখন হঠাৎ করে 10 টাকা হাতে বেরিয়ে আসলো। সেটা ছিল অনেক আগের পুরনো টাকা। তখন রমেশ ভাবতে লাগলো, আমি আর কমলা তো পানি খেয়ে দিন কাটাচ্ছি, কিন্তু ঋতু ও তো ছোট মানুষ, ও না খেয়ে কয়দিন থাকবে। যদি ওর জন্য আমি পকোড়া নিয়ে যাই তাহলে অনেক খুশি হবে। ওই 10 টাকা দিয়ে রমেশ পকোড়া কিনলো। যখন কিছুক্ষণ পরে বৃষ্টি থামলো তখন সে পকোড়া নিয়ে বাড়ি ফিরল। কিন্তু বাড়িতে গিয়েই তার মন খারাপ হয়ে গেল। তার স্ত্রী ও 2 সন্তান রাস্তায় দাঁড়িয়ে আছে। ক্ষুধার যন্ত্রণায় তার 2 বাচ্চা কান্না করছে। কোলের বাচ্চাটিও ক্ষুধায় অনেক জোরে জোরে চিৎকার করছে। ঋতু ভয়ে তার মায়ের পা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ওদিকে ঘরের মালিক ঘরের ভেতর থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলছে। ঋতু যখন তার বাবাকে দেখলো তখন সে দৌড়ে তার বাবার কাছে গেল আর বলল, বাবা বাবা দেখো না, কাকা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, আর ঘরের জিনিসপত্র বাইরে কি করে ছুঁড়ে ফেলছে। এসব দেখে রমেশ বাড়ির মালিকের কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরল আর বলল, মালিক, প্লিজ আমাদেরকে ঘর থেকে বের করে দেবেন না। আমি কোথায় যাব আমার স্ত্রী আর ছোট ছোট বাচ্চা নিয়ে? আগে বাড়ির 2 মাসের ভাড়া দে, এরপরে কথা বল। মালিক, আপনার 2টা পায়ে ধরে বলছি, আমাকে আর একটু সুযোগ দিন। আমি আপনার সব টাকা শোধ করে দেব। গত 2 মাস থেকে আমি তোমার এরকম কথা শুনছি, আর আমি সহ্য করতে পারবো না। এরই মধ্যে বাড়ির মালিকের চোখ পড়ল রমেশের হাতে থাকা পকোড়ার দিকে। তখন বাড়ির মালিক আরো বেশি রেগে গেল। কতটা বেশরম তোমরা! আমার বাড়ি ভাড়া দেওয়ার মতো তোমাদের কাছে টাকা নেই, কিন্তু পকোড়া খাওয়ার টাকা ঠিকই আছে। এই বাড়ি থেকে বের হয়ে যাও। দ্বিতীয়বার কখনো আর এই বাড়ির দিকে নজর তুলে তাকাবে না। যাও এখান থেকে। এ কথা বলে বাড়ির মালিক পা দিয়ে লাথি মেরে পকোড়াগুলোকে মাটিতে ফেলে দিল আর ঘরে তালা দিয়ে সেখান থেকে চলে গেল। হে খোদা, এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? কমলা, থাকার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে, নইলে আমার ছোট ছোট বাচ্চা, এদেরকে নিয়ে কি করব? রাস্তায় তো থাকা সম্ভব না। এ কথা বলে রমেশ বাড়ির ছোটখাটো জিনিসগুলোকে মাথায় উঠিয়ে তার পরিবার সহকারে হাঁটতে আরম্ভ করলো। কিন্তু কিছুক্ষণ পরেই আবারও অনেক জোরে বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটি জায়গা খুঁজতে লাগলো, কিন্তু দূর দূর পর্যন্ত কোনো জায়গা খুঁজে পেল না। ওদিকে কমলা তার কোলের ছোট বাচ্চাটিকে বুকের সাথে জড়িয়ে ধরে জোরে জোরে চলতে আরম্ভ করলো। এরই মধ্যে বৃষ্টি আরো বেশি বেড়ে গেল।
হে আল্লাহ, তুমি আমাদের মতো গরিবের উপরে কেন এত মুসিবত দিচ্ছ? আমি এখন কোথায় যাব? তখন রমেশের চোখ পড়ল ব্রিজের নিচের অনেক বড় মোটা পাইপের দিকে। ওই পাইপের মধ্যে গিয়ে বসে তাদের পরিবারকে বৃষ্টি থেকে আত্মরক্ষা করার জন্য বলল। কিন্তু তারা সবাই মিলে সেখানে পৌঁছতে না পৌঁছতে হঠাৎ করে গাছ থেকে একটি ডাল পড়ল ঋতুর মাথার উপরে। এতে ঋতুর মাথায় অনেকটা চোট লাগলো। মা মা, আমার মাথায় অনেক ব্যথা করছে। কাঁদিস না মা, অল্প একটু তো লেগেছে, তাতে কি হয়েছে, ঠিক হয়ে যাবে। এরপর তারা সপরিবারে পাইপের মধ্যে গিয়ে আশ্রয় নিল। কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নিশানায় নেই। তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করলো। তবে অনেকক্ষণ পরে একটি গাড়ি তাদের কাছে এসে থেমে গেল। ওই গাড়ির মধ্যে থেকে এক স্বামী স্ত্রী বের হলো আর বলল, আরে সুমন, এই বৃষ্টির মধ্যে ভেজার মজাই আলাদা, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ আনুজ। এই বৃষ্টির মধ্যে ভিজে তারপর বাড়িতে গিয়ে গরম গরম পকোড়া খাওয়ার মজাই আলাদা। তুমি একদম ঠিক বলেছ। ইস, যদি এই বৃষ্টি সারা রাত থাকতো তাহলে কি যে ভালো হতো। এদিকে গরিব রমেশের পরিবার বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল, ওদিকে ধনীরা বৃষ্টির মজা নিচ্ছিল। আসলে পৃথিবীর মানুষের মধ্যে কতটা ব্যবধান রয়েছে। রমেশের পরিবার বসে বসে এসবই ভাবছিল আর বৃষ্টি থামার অপেক্ষা করছিল। কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। বৃষ্টির গতি আরও বেশি বেড়ে চলল। আস্তে আস্তে ওই পাইপের মধ্যেও পানি যেতে আরম্ভ করলো। কমলা, এখান থেকে আমাদের সরে যাওয়া উচিত। এক সুরক্ষিত জায়গায় গিয়ে দাঁড়াবো, নইলে আমরা তো এখানে বৃষ্টির পানিতে ডুবে মারা যাব। এ কথা বলে রমেশ ঋতুকে তার কাঁধে উঠিয়ে নিল। এরপর একটি সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ যাওয়ার পরে পানির একটি ঢেউ আসলো। ঢেউয়ে ফসকে গিয়ে রমেশ পড়ে গেল। ঋতুও সেই পানির ঢেউয়ের উপরে ভাসতে লাগলো। বাবা বাবা, আমাকে বাঁচাও। এরপর রমেশ অনেক চেষ্টা করলো, কিন্তু ঋতুকে আর দেখতে পেল না। ঢেউয়ের প্রবলে ঋতু কোথাও যেন হারিয়ে গেল। আমার বাচ্চা, আমার ঋতু কোথায় গেল? ওগো, তুমি আমার ঋতুকে এনে দাও। হে খোদা, এই গরিবের উপরে কি তোমার একটু রহম হলো না? আজ তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো। যদি আমি আমার পরিবারকে সুরক্ষিত রাখতে পারতাম তাও একটা কথা ছিল। তারা ওই বৃষ্টির পানির প্রবলতা থেকে বাঁচার জন্য প্রবল চেষ্টা করলো, কিন্তু তাদের আত্মরক্ষা আর হলো না। তারা সেই বৃষ্টির পানির প্রবলতার মধ্যে আস্তে আস্তে ডুবতে আরম্ভ করলো। তবে কিছুক্ষণের মধ্যেই সরকারের পক্ষ থেকে প্রাণ বাঁচানোওয়ালা কর্মকর্তাদের চোখ পড়ল তাদের প্রতি। তারা রমেশদেরকে তাদের নাওয়ে বসিয়ে সুরক্ষিত তাদের একটি ক্যাম্পে নিয়ে গিয়ে বসালো। কমলা, এই ভয়ঙ্কর বন্যা থেকে আমরা তো রক্ষা পেয়ে গেলাম, কিন্তু এই ভয়ঙ্কর বন্যা যে আমাদের মেয়েকে নিয়ে গেল সারা জীবনের জন্য। তখন পেছন থেকে একটি ছোট্ট মেয়ে কথা বলে উঠল। বাবা বাবা, তুমি কান্না কেন করছো? এই দেখো, আমি তো ভালো আছি। আমি সেই কখন থেকে তোমাদের অপেক্ষা করছি। সেই ছোট্ট বাচ্চাটি আর কেউ ছিল না, সে ছিল ঋতু। নিজের মেয়েকে জীবিত ফিরতে দেখে রমেশ ও কমলার চোখ থেকে আনন্দের অশ্রু বইতে লাগলো। তারা ওপরওয়ালার উপরে কৃতজ্ঞতা জানালো। এভাবে 1 মাস পর্যন্ত তারা সরকারি সুরক্ষিত ক্যাম্পে থাকতে আরম্ভ করলো। এরপরে সরকারের পক্ষ থেকে তাদেরকে কিছু অনুদান দেওয়া হয়। সেই টাকা দিয়ে রমেশ ভাড়া নিয়ে একটি দোকান খুলল। এরপর তাদের জীবন আগের থেকেও আরও অনেক বেশি ভালো হয়ে গেল। তারা সপরিবারে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।